বন্ধুরা খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখতে পারবেন এই যে ছোট ছোট দৌড়াদৌড়ি করছে এগুলোই লাল কাঁকড়া। অসংখ্য লাল রঙের কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে, দেখতে এত চমৎকার লাগে যেটা আসলে না দেখলে মানে অনুভব করা যাবে না। লাল কাঁকড়া বেঁচে আসার পরে সেটা অনুভব করতে পারলাম। পরে দেখেন আমরা লাল কাঁকড়া গর্ত থেকে টেনে বের করতেছি। এখানকার স্থানীয় কিছু ছেলেরা আমাদের লাল কাঁকড়া বের করতে সহযোগিতা করতেছে। এই যে লাল কাঁকড়া ধরা গেছে। লাল কাঁকড়াগুলো এই যে বিচের উপরে খুব সূক্ষ্মভাবে হাঁটাহাঁটি করতেছে। একটু দূর থেকে জুম করে দেখাচ্ছি, যার কারণে কাছে গিয়ে দেখাতে গেলে দৌড়ে গর্তে নেমে যায়। এখানকার স্থানীয় এই ছেলেটা একটা লাল কাঁকড়া ধরে নিয়ে আসছে। দেখেন লাল কাঁকড়াগুলো দেখতে কেমন, চোখগুলো সাদা। দেখি আগের মতো করে ঘুরিয়ে ধরো। পাও আছে কয়টা এটার? 8টা পাও আছে, চোখগুলো সাদা। নিচের দিকটা দেখো, পেটটা পেট। এই দেখেন পিঠের সাইডটা, এবং পেটের সাইডটা দেখি পেট পেট। হ্যাঁ এই দেখেন পেটের সাইডটা। আচ্ছা এই লাল কাঁকড়াগুলো খাওয়া যায় না? এগুলো হিন্দুরা খায়, মুসলমানরা খায় না? না। আচ্ছা আচ্ছা, এই লাল কাঁকড়াগুলো হিন্দুরা খায়। এমনি এটা কি বিষাক্ত? এই যে দেখেন এগুলো যে ছোট ছোট গুটি গুটি উঠে আছে মাটি, এগুলো হচ্ছে লাল কাঁকড়া। এই সমুদ্রের যে পাড় বীজ থেকে এগুলোকে উঠাইছে, এবং এই ছোট ছোট গর্তের ভিতরে লাল কাঁকড়াগুলো বসবাস করে। আমরা এখন কুয়াকাটার কাউয়ারচরের লাল কাঁকড়া বিচে আছে। দেখেন এটা কুয়াকাটা 0 পয়েন্ট থেকে প্রায় 18-20 কিলোমিটার পূর্ব দিকে, পুরোটাই বিচ, এবং দেখতে অসাধারণ লাগে। আর কুয়াকাটা বিচের এই সাইডে কেওড়ার বন। এই যে চরের মধ্যে, চর বলতেছি, এটা হচ্ছে সি বিচ। এই যে ছোট ছোট গর্ত দেখতেছেন, এগুলো হচ্ছে লাল কাঁকড়াদের গর্ত। তারা এগুলোর ভিতরে আমাকে দেখে পালিয়েছে। এখানে অসংখ্য লাল কাঁকড়া ছিল। আমি এখন এই যে কুয়াকাটার কাউয়ার চরের এই লাল কাঁকড়া বিচে আছি। দেখেন আজকে সাগর অনেকটাই উত্তাল, কত সুন্দর দৃশ্য এই বিচে। হাঁটছিলাম, কাঁকড়া দেখতেছিলাম, দেখতে দেখতে এই ইলিশ মাছটা এই যে সাগরের পাড়ে জেলে নৌকায় বেঁধে যাই হোক মরে গেছে, এবং পাড়ে ভেসে চলে আসছে। কুকুরগুলো, এই যে কুকুরগুলো দেখতেছেন, এই কুকুরগুলো এই মাছটাকে নিজেরা খাচ্ছিল। আমরা এখন লাল কাঁকড়া বিচে আছি। সামনে একজন লোক হাতে লাঠি নিয়ে হাঁটতেছে। সে কিন্তু উদ্দেশ্যহীন ভাবে হাঁটছে না, তার হাঁটার পেছনে কিছু উদ্দেশ্য রয়েছে। আসলে উদ্দেশ্যগুলো আপনাকে শেয়ার করি। বেশ কিছুক্ষণ সময় লাগছে উদ্দেশ্য বোঝার জন্য। এই যে বীজ দেখতেছেন, বীচের মধ্যে কিছু বাঁশ দাঁড়িয়ে আছে, মাটিতে গেড়ে রাখা হয়েছে আর কি। ওগুলোতে তারা জাল পাচ্ছে, যে জালটাকে বলতেছে চরপাটা জাল। অর্থাৎ জোয়ারের সময় এখানে পানিতে ডুবে যাবে, ওই জালটা যখন প্লাবিত হবে ওখানে মাছ আসবে, যখন ভাটা টান দেওয়া শুরু করবে মাছগুলো ওই জালে গিয়ে আটকে যাবে। তখন এই লোকটা, এই যে এই লোকটা জেলে ভাই, উনি মাছগুলোকে সংগ্রহ করবেন, এবং জালকে খেয়াল রাখার জন্যই উনি বীজ দিয়ে এভাবে হেঁটে বেড়াচ্ছে। এই বিচে এছাড়াও অসংখ্য ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি, এই যে এখান দিয়ে আসতেছে। এই লাল কাঁকড়া বিচের এই পাশটা হচ্ছে কেওড়া বন। এদিকে যতটুকু চোখ যাচ্ছে কেওড়া বন, কিছু ঘনবসতি আছে খুব অল্প পরিমাণে, বসতি স্থাপন হয়েছে। আর এইদিকে ঝাউবন, ঝাউবন কেওড়া বন এই বীজটাকে রক্ষা করতেছে, এই সমুদ্র সৈকতটাকে রক্ষা করতেছে বিভিন্ন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের হাত থেকে। এইভাবে প্রতিনিয়ত এই বনগুলো এই পরিবেশকে রক্ষা করে। এই যে হাঁটতে হাঁটতে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছি আরও একটা ইলিশ মাছ ভেসে এখানে চলে আসছে। এইভাবে অসংখ্য ইলিশ মাছ। আসলে ব্যাপারটা কি, হয়তো এই সমুদ্রে প্রচুর মাছ হয়, এবং মাছগুলো এই যে জেলেদের জাল থেকে বেঁধে ছুটে গেলে মরে যায়, এবং মরে গিয়ে এভাবে এই যে বিচে পড়ে থাকে। এটা আরও একটা মাছ, কিছুক্ষণ আগে একটা মাছ দেখাইছি, এটা আরও একটা মাছ বিচের মধ্যে। এইভাবে আমি এই বীজ দিয়ে যতদূর হেঁটে যাচ্ছি, সামনে শুধু হাঁটতে হাঁটতে মাছ পড়ে থাকতে দেখছি, ছোট বড় বিভিন্ন রকমের সাইজের, বেশিরভাগই ইলিশ মাছ। জেলেদের ইলিশের জাল থেকে ছুটলে ওই মাছগুলো আর বাঁচে না, তখন মরে ভেসে এরকম সমুদ্রের পাড়ে চলে আসে। লাল কাঁকড়া বীজটা অনেক বড়, কয়েক কিলোমিটার দীর্ঘ। এই বীজ পুরোটা জুড়ে লক্ষ লক্ষ লাল কাঁকড়া। জানি না আপনাদের চোখে ধরা পড়তেছি না, আমি খালি চোখে ক্লিয়ার দেখছি। আমার ক্যামেরাটা যতটুকু আসে, আমি সামনে গেলেই লাল কাঁকড়াগুলো গর্তে ঢুকে যাচ্ছে। এই যে দেখুন এগুলো সব লাল কাঁকড়া এই বীচে। এই যে আমাকে সামনে দেখার মাত্রই দৌড়ে গর্ত চলে যাচ্ছে। এই বীচে যতদূর হাঁটতেছি পুরো বীচ জুড়ে অসংখ্য লাল কাঁকড়া এখানে পড়ে আছে, অসংখ্য, হাজার হাজার লাখ লাখ লাল কাঁকড়া এখানে। এখান থেকে 0 পয়েন্টের দূরত্ব 16 কিলোমিটার। এই 16 কিলোমিটার পথ আমরা পায়ে হেঁটে এই খোলা বীচ দিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা সাথে থাকেন, আপনাদেরকে পুরো বীচের পাড় দিয়ে নিয়ে যাব, এবং বীচের পাশে কি কি ঘটে সবই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই মুহূর্তে আমি লাল কাঁকড়া বিচের এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে চারপাশে লাল কাঁকড়া।
বিষয়টা আমার খুব আনন্দ দিচ্ছে। এই বয়সেও বাচ্চাদের মতো অনুভূতি কাজ করতেছে এখানে। আবার পেছনে যত দূর চোখ যায় শুধু লাল কাঁকড়া, সামনেও লাল কাঁকড়া, এবং আমার বাঁ পাশটা হচ্ছে সমুদ্র, আর এই পাশে ডান পাশটা হচ্ছে আপনার কেওড়ার বন। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে কেওড়ার বন। এই কেওড়ার বন হচ্ছে এই সমুদ্রের আঘাত থেকে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের হাত থেকে সাধারণত এই অঞ্চলকে রক্ষা করে, এবং এগুলো আপনা আপনি গড়ে উঠেছে। সুন্দরবনের একেবারে নিকটবর্তী হওয়ার কারণে এই কেওড়া বনগুলো এখানে প্রচুর চোখে পড়ে। সামান্য আর হয়তো বা 10 থেকে 15 কিলো বা 20 কিলো সামনে গেলে সুন্দরবনে দেখা পাওয়া যাবে। অর্থাৎ এই যে দড়ি দেখতে পাচ্ছেন, একদম বীজ থেকে সোজা উঠে গেছে বহু ভেতরে। এই পুরো অঞ্চল ধরে এরকম দড়ি কিছু দূর পর পর। এর কারণ হচ্ছে এই যে জালগুলো পাতা, এগুলো হচ্ছে চরপাটা জাল, এবং এই চরপাটা জালে খুঁটির সাথে এই দড়ি দিয়ে বাঁধা, যাতে জাল সমুদ্রের তরে ভেসে না যায়, সেই জন্য জালগুলোকে বেঁধে রাখা হয়েছে এখানে। তাছাড়া ওই যে দুটো করে চাকা দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে জেলে নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়ার সময় ব্যবহৃত সেই চাকাগুলো। এই যে এই পাশে বিচে অসংখ্য আগাছা, অর্থাৎ সমুদ্রে ভেসে আসা কাঠ, গাছ, খুঁটি, নৌকার ভাঙা অংশ, মানুষের ব্যবহৃত বিভিন্ন জিনিস পড়ে থাকতে দেখা যায়। গাছের গুঁড়ি। এই অঞ্চলটা আগে সম্পূর্ণ ঝাউবন ছিল। ঘূর্ণিঝড় রেমালে কিছুদিন আগে অনেক গাছ একসাথে ভেঙে উপড়ে যায়। এই অঞ্চলটা ভেঙে গেছিল, তারপরেও আবার নতুন করে এদিকে ঝাউবন তৈরি হয়েছে, এবং মানুষ এই ঝাউবনকে রক্ষার জন্য চেষ্টা করতেছে। কারণ এই ঝাউবন বাঁচলে বাঁচবে প্রকৃতি, বাঁচবে উপকূল, বাঁচবে পরিবেশ, বাঁচবে জেলেরা। আমরা কাউয়াচর থেকে একবারে বিচের পাড় ধরে হাঁটতে শুরু করি। এখন প্রায় সন্ধে। লাইটিং সমস্যার জন্য হয়তো কিছুটা লাইট ডিপ হবে। আমরা একবারে কুয়াকাটার সেই সানরাইজ সানসেট পয়েন্টে আছি, যার কারণে বলা হয় সাগরকন্যা কুয়াকাটা। সেই কুয়াকাটার 0 পয়েন্টের দিকে হেঁটে বীজ দিয়ে রওনা করি। সামনে খেয়াঘাট, এখানে একটা নদী আছে, নদীটা আমরা পার হয়ে ও পাশে গিয়ে আবার হাঁটতে শুরু করব। প্রায় 16 কিলোর মধ্যে 5-6 কিলো পথ বা 7 কিলো পথ আমরা হেঁটে চলে আসছি বলতে কুয়াকাটা 0 পয়েন্টের দিকে যাচ্ছি। আমরা আজকে হেঁটেই কাউয়াচর থেকে কুয়াকাটা 0 পয়েন্টে যাব ইনশাল্লাহ। তো এই যে হাঁটার পথে অসংখ্য আগাছা, নদীতে ভেসে আসা জিনিস এই পাড়ে দেখা যায়, যেগুলো চরের সাথে আটকে গেছে, বিচের সাথে, সেগুলো দেখাচ্ছে আপনাদের। এই যে আমার বন্ধু মনির আমার সাথে আছে, এবং সে বিষয়টা খুব এনজয় করতেছে। আপনারা ঘাসগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে জেলেদের জালে সাগরের গভীরে যে ঘাসগুলা বাজে মাঝে মধ্যে, সেই ঘাসগুলা উঠে আসে, ওগুলা এখানে চলে আসে, নিয়ে আসে। এই যে এখানে জেলে নৌকা, আর এখানে জেলেদের বসতি, তারা অস্থায়ী বসতি নির্মাণ করছে একেবারে সাগরের পাড়ে। ওই যে কয়েকদিন বেশি মাছ পাওয়া যাবে সে কয়েকদিন এখানে মাছ ধরবে, তারপর তারা আবার তাদের স্থানীয় গন্তব্যে চলে যাবে। এখানে এই ঝাউবন, এই পুরোটাই হচ্ছে ঝাউবন, এবং এই ঝাউবনের ভেতরেই তারা হচ্ছে এরকম জেলেরা অস্থায়ী বসতি নির্মাণ করে তারা থাকে, এবং প্রতিদিনই এখান থেকে সমুদ্রে মাছ শিকার করতে যায়। এই পুরোটাই হচ্ছে সমুদ্র, যত দূর চোখ যায় সমুদ্র সৈকত। যারা বাংলাদেশে আসেন নাই, বাহিরের থেকে আমাদের ভিডিও দেখেন, বিশেষ করে ভারতের আসাম, ত্রিপুরা, কলকাতা, উড়িষ্যা, বিহার, বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে দেখেন, আমরা তাদের ভিউগুলো দেখতে পারি। তো তারা যদি কখনো বাংলাদেশে আসেন, আমার একটা বিশেষ অনুরোধ হচ্ছে অবশ্যই কুয়াকাটা আসবেন। কুয়াকাটায় এই অফবিট ট্রেকিংটা এত মজার, যেটা সাধারণ পর্যটকরা করে না, কিন্তু আমরা ব্লগ করার জন্য এখানে আসছিলাম, এবং ব্লগ করতে এসে এই যে একটা ফিল পাইছি, আনকমন ফিল, এইটা আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা তো জানেন ক্যামেরায় 100-তে 100% ধরা সম্ভব না। চর থেকে আজকে আমরা 0 পয়েন্টের দিকে হেঁটে যাচ্ছি প্রায় 18-16 কিলো। এই পথে অফরোড ট্রেকিংয়ের যে একটা মজা, আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো লাইক করে দেবেন, আপনাদের কোনো পরামর্শ থাকলে কমেন্ট করবেন, এবং আমাদের সাথে সামনে দীর্ঘ পথ চলার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা সামনে যাব। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, 5:30 পৌনে 6টার মতো বাজে। এই জায়গাটা হচ্ছে সেই সানরাইজ সানসেট পয়েন্ট।
অর্থাৎ এই জায়গাটা এমন বাঁক করে তৈরি করা, হাতের বাম দিকে যতদূর চোখ যায় একদম ফাঁকা, অর্থাৎ পূর্ব আকাশে এখানে সূর্য উদিত হয়, আর এখান দিয়ে পশ্চিম আকাশে এই দিকটায় হচ্ছে সূর্য অস্ত যায়। এই অঞ্চলটায় পর্যটক খুব কম আসে বা আসে না বললেই চলে। সমুদ্রের পাড়ের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরই পাইনি। আমরাও হাঁটতে হাঁটতে প্রায় 9 কিলো পথ পেছনে ফেলে রেখে এসেছি। এখন যতই সামনে এগোচ্ছি, উপকূলীয় বন বলেন আর ম্যানগ্রোভ জঙ্গল বলেন, খুবই অদ্ভুতভাবে আমাদের সামনে ধরা পড়েছে। দেখুন কত গাছ ঝড়ের কারণে ভেঙে এই উপকূলে পড়ে আছে, এবং কত গাছ যে ঝড়ে ভেসে গেছে তা হয়তোবা একমাত্র আল্লাহ পাকই জানেন। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এই পথে আমাদের আগে কখনো চলা হয়নি, এই জন্য এই পরিবেশটা আমাদের নিকট ভয়ঙ্কর হয়ে উঠেছে। যদিও কিছুটা ক্যামেরায় আসছে, কিন্তু বাহিরে অনেকটাই অন্ধকার হয়ে গেছে। সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে এই যে জোয়ারের পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে এই জঙ্গল। পানি এবং ভাঙা গাছ, এই দুইটা জিনিস অতিক্রম করে আমাদের সামনে চলতে বেশ কষ্ট হচ্ছে। তবুও আমাদের যেতে হবে, সামনে আরও প্রায় 8 থেকে 9 কিলো বাকি। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে, সামনের যে নদীটাকে আমরা গুগল ম্যাপে দেখে খাল ভেবেছিলাম, সেটা নাকি 3 থেকে 500 মিটার প্রশস্ত এবং বেশ গভীর। সেটা পার হওয়ার কথা চিন্তা করেই বুক ধকধক করছিল। তবে বন্ধুরা, রাত বাড়তে থাকে এবং আমরা এগোতে থাকি। একটা সময় নদীর পাড়ে এসে পৌঁছাই, তখন রাত 8টা 10, এবং সেখানে 40 মিনিট থেকে 50 মিনিট অপেক্ষা করার পর এক জেলে ভাই তার নৌকায় করে আমাদের পার করে দেন। নদী পার হয়ে যখন আমরা এপারে এসে পৌঁছেছি, তখন প্রায় রাত 9:30। নদীর এপারেই একটা ছোট্ট দোকান পেলাম, এবং দোকানি আমাদেরকে বললেন এখান থেকে আরও 1 ঘন্টা চললে আমরা 0 পয়েন্টে পৌঁছাতে পারবো। তাই আমরা আর দেরি না করে দ্রুত পা চালাই। প্রায় 1 ঘন্টা 15 মিনিট পরে আমরা আমাদের নির্দিষ্ট স্থানে এসে পৌঁছি। দূর থেকে যখন ফিশ ফ্রাই মার্কেটের আলোগুলো দেখছিলাম, তখন মনে বেশ আনন্দ ফুটছিল যে অবশেষে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে এসে পৌঁছতে পারছি। আজকের যাত্রা বন্ধুরা এ পর্যন্তই। আজকের এই যাত্রার মাধ্যমে আমাদের কুয়াকাটার কাউয়ারচর ভ্রমণ সম্পূর্ণ হয়। আমাদের এই ভিডিও যদি আপনাদের নিকট ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও দেখা এবং আমাদের দীর্ঘ পথ চলার সঙ্গী হওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।